শিরোনাম এবারে বিস্তারিত। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির দায়ে এসএনসি লাভালিনকে নিষিদ্ধ করা বিশ্বব্যাংকের সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বিশ্বের বিভিন্ন দেশের মতো দেশেও দুর্নীতি করায় কানাডীয় এ প্রতিষ্ঠানকে ধিক্কার জানান তিনি। লাভালিনকে বিশ্বব্যাংক 10 বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। শামসুর রহমান বিপ্লবের রিপোর্ট। কানাডার নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের সাথে সব ধরনের কার্যক্রম 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লিওনার্দো ম্যাকার্থি। তিনি জানান, বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ কাজ পাইয়ে দেওয়ার জন্য অনৈতিক সুবিধা আদায় সহ বিভিন্ন দুর্নীতির কথা স্বীকার করায় এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বিশ্বব্যাংক। লাভালিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় সন্তোষ প্রকাশ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুর্নীতি প্রতিরোধে এই পদক্ষেপ সময়োপযোগী। আমি বিশ্বব্যাংককে সাধুবাদ জানাই, তারা এইরকম একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এতে অন্যদের জন্য শিক্ষা হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক কন্ট্রাক্টর কোন প্রকল্পে এই ধরনের দুষ্কর্ম করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষতি করতে পিছপা হবে। চলতি মাসের 8 তারিখ থেকে কানাডার একটি আদালতে পদ্মা সেতুর দুর্নীতি মামলা শুনানি চলছে। পরবর্তী শুনানিতে দুদকের কর্মকর্তাদের সেখানে উপস্থিত থাকার কথাও জানান গোলাম রহমান। যখন আমরা মনে করব যে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা ওদের সাথে যোগাযোগ করে ওদের অনুমতি সম্মতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনজীবী অবশ্যই কানাডাতে যাবে। দুদকের মামলার প্রাথমিক প্রতিবেদন ছাড়াও এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান। শামসুর রহমান বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এসএনসি লাভালিনকে নিষিদ্ধের সিদ্ধান্ত সমর্থন করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় তিনি এই মনোভাবের কথা জানিয়ে বলেন, দুর্নীতি সন্দেহ থাকায় অনেক আগেই এ ধরনের ব্যবস্থা নিতে সরকার বিশ্বব্যাংক চিঠি দিয়েছিল। দুর্নীতির দায়ে লাভালিন নিষিদ্ধ হওয়ায় সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দুদক ইচ্ছা করলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। এ নিয়ে সরকার বা মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলেও মনে করেন তিনি। এসএনসি লাভালিনের ব্যাপারে আমাদেরও সন্দেহ ছিল, যে কারণে আমরা তাদেরকেও বলেছি বাদ দেওয়ার জন্য। দুদক তদন্ত করতে পারে, তদন্ত করে অভিযোগনামা তৈরি করতে পারে, এটা দুদকের ব্যাপার, এবং পরবর্তীতে এটা সাব্যস্ত করা, দুর্নীতিবাজ প্রমাণ করার দায়িত্ব আদালতের। এটা মন্ত্রণালয়েরও না, দুদকেরও না। পদ্মা সেতু প্রকল্পে সরকারের দুর্নীতির কথা প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর সেনাবাহিনীকে বাদ দিয়ে নির্বাচন করে সরকার আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আটককৃত নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ডক্টর মোশাররফ হোসেন সরকার বাঁকা পথে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। এছাড়া কানাডায় পদ্মা সেতুর দুর্নীতির বিচার নিয়েও কথা বলেন তিনি। আজকে পত্রপত্রিকা আপনারা দেখে থাকবেন যে এই পদ্মা সেতুর 10% ঘুষ নেওয়ার জন্য কাকে কত পার্সেন্ট দেওয়া হবে সেটা আজকে পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে গেছে। বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে, অথচ সেনাবাহিনীকে বাদ রেখে সরকার এককভাবে নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা জনতার মুখোমুখি দাঁড়াবেন না, জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। আমাদের সেনাবাহিনী, এই দেশের সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি রক্ষা করতে পারছে, কেন আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এদিকে প্রেস ক্লাবের সামনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সংলাপ প্রসঙ্গে সরকারের আন্তরিক হওয়ার আহ্বান জানান। সত্যিকার অর্থে যদি আপনারা সংগ্রাম চান, সংলাপ নাটক না করে প্রকৃত প্রস্তাবে কিভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় সুস্পষ্টভাবে বক্তব্য প্রদান করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বিরোধী দলের হরতালে বাধা দেয়া হলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন 18 দলের নেতারা। তারা বলেন,
বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখে জনগণকে বিভ্রান্ত করতেই সংলাপের কথা বলছে সরকার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 18 দলের সমাবেশে এসব কথা বলেন জোট নেতারা। রিপোর্ট করছেন নূরে আলম। বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাদের গুম হওয়ার প্রতিবাদ, 18 দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্শত মুক্তি সহ নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত 18 দলের সমাবেশে বক্তারা সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। চেষ্টা করবে সেখানেই তাদেরকে ধ্বংস করে দিতে হবে, সর্বোচ্চ আক্রমণ চালাতে হবে। আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দেশে আল্লাহর দুশমন কোন সরকার ক্ষমতায় থাকতে পারে না, তাই আমরা রাখবো না ইনশাআল্লাহ। 18 দলের নেতারা বলেন, রাজপথেই সরকারের সকল অন্যায়ের জবাব দেওয়া হবে। কথা বলে হাসিনা যে প্রকৃতির মানুষ তাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না, রাজপথে আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। আমাদের রাজপথে সংগ্রাম করে এই আওয়ামী লীগের সরকারকে নির্বাচনে পাঠাতে হবে। আমরা সব সাহেব এবং হানিফ সাহেবকে বলতে চাই, হরতাল কি লিখেছেন, অবরোধ কি লিখেছেন, অসহযোগের পর অসহযোগ দিয়ে হানিফ এবং আশরাফ সাহেব আপনাদের বেরোয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হবে। তারা বলেন, সরকার পালানোর সময় পাবে না, তাই আগেই জনগণের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান তারা। পদ্মা সেতুর টাকা, আপনার বিদ্যুতের টাকা কোথায় গিয়েছে? কত হাজার কোটি টাকা সমস্ত কিছু বের করা হবে, গলায় হাত দিয়ে বের করা হবে, ভয় পালিয়ে যেতে পারবেন না। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে আমাদেরকে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, আবার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আলাপ আলোচনার কথা বলবেন। এটা এই দেশের মানুষ এটা বিশ্বাস করবে না। আপনারা অনতি বিলম্বে 16তম সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন, তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখে সরকারের নির্বাচনী স্বপ্ন বোকার স্বর্গে বাস করার মতোই বলে মন্তব্য করেন 18 দলের শীর্ষ নেতারা। নূরে আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা মানুষ হত্যা ও রেল লাইন উপড়ে ফেলে সহিংসতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না, এরা স্বাধীনতা বিশ্বাস করে না। মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি জামাত ক্ষমতায় যাওয়ার জন্যই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। বিচারের রায় বেরোতে শুরু করেছে, তখনই তারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করে দিয়েছে। আজকে রেল লাইনে ফিশ প্লেট তুলে দেওয়া, রেলের বগিগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাস, এটা তো পাবলিক সার্ভিস, নিম্নবিত্ত মানুষ তারা যেগুলি ব্যবহার করে সেইগুলি ধ্বংস করার জন্য বিএনপির একটা, জামাত আর বিএনপির একটা প্রচেষ্টা। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, মানুষ খুন ও অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। দলীয় নেত্রীকে বলবো, যতই মানুষ খুন করেন আর যতই যা করেন, আপনি এদেরকে যুদ্ধাপরাধীদেরকে বাঁচাতে পারবেন না। ইনশাআল্লাহ বিচারের কাজ যখন শুরু হয়েছে, বিচার হবে, বাংলাদেশ একেবারে কলুষমুক্ত হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা নিয়েও কথা বলেন তিনি। ফটিকছড়িতে একটা মিছিল যাচ্ছে, সেখানে আক্রমণ করে পিটিয়ে যেভাবে মানুষকে হত্যা করলো, প্রত্যেকে যেভাবে কোপালো, এত বর্বরতা, এইরকম বর্বরতা আর কেউ দেখে নাই। এবং এই ঘটনাগুলি বোধহয় তারা আরো ঘটাতে চেষ্টা করবে। মত বিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ পটুয়াখালী জেলা ও থানার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একেবারে কলুষমুক্ত হবে। মাহমুদ রাকিব,
দিগন্ত টেলিভিশন, ঢাকা। 15 এপ্রিল থেকে টানা অনশনে অসুস্থ হয়ে পড়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে কার্ডিয়াকের জরুরি বিভাগে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। এদিকে মাহমুদুর রহমানের সাথে তার স্ত্রী দেখা করতে চাইলে তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা কারা কর্তৃপক্ষ মিডিয়ার সাথে কথা বলতে রাজি হয়নি। আমার দেশ বন্ধ করে দেয়া এবং 19 জনকে গ্রেপ্তারের প্রতিবাদে তিনি অনশন করছেন। গত 15 এপ্রিল থেকে এই অনশনের তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। একই সাথে তার উপর রিমান্ডে যে নির্যাতন হয়েছে, এই দুইটি কারণে তিনি বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়েছেন। তার সহধর্মিণী আমার দেশ পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা মাহমুদ তাকে দেখতে এসেছিলেন হাসপাতালে। তো এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় মাহমুদুর রহমানকে তাকে দেখতে দেওয়া হয়নি। ওনার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। ওনার বুকে ব্যথা হচ্ছে, ওনার হার্টের প্রবলেম এবং না খেয়ে থাকার জন্য ওনার কিডনি ওয়াকেজ হওয়ার অবস্থা হয়েছে। পাশাপাশি ওনার পিঠে ব্যথা, ব্যাক পেন এগুলো হচ্ছে। তার হার্ট রেট অনেক কমে গেছে, মানে দেখা যায় যে 48, 47 এরকম হয়ে যায়। মানুষের নর্মালি হার্টবিট 70, 72 থাকার কথা। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং পত্রিকাটি প্রেস খুলে না দিলে আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। রিমান্ডের নামে মাহমুদুর রহমানকে নির্যাতন করে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সাংবাদিক নেতারা। মঞ্জুর মিলনের রিপোর্ট। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শিগগিরই মুক্তি না দেওয়া হলে গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সাংবাদিক নেতারা। মাহমুদুর রহমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জানিয়ে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার দাবি জানান তারা। সকল সম্পাদক, সকল সাংবাদিকের বিবেকের কাছে বস্তু রাখতে চাই, একজন নির্যাতিত নিপীড়িত সম্পাদক আজকে জেলে অনুসারে দুঃখ দুঃখে মরছে। আপনার বিবেক কি তাড়িত হয় না? যদি এর আগে মুক্ত না হয় তাহলে সেই সোমবারের কর্মসূচি থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব। আমার দেশের প্রেস বন্ধ এবং মাহমুদুর রহমান গ্রেপ্তার দেশের সব সংবাদ মাধ্যমের জন্য হুমকি বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা। তাকে চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও মানছে না। মাহমুদুর রহমানের আমরণ অনুসারে এই 3 দফা দাবি না মানার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কিছু ঘটে, এই সরকারকে যে চরম মূল্য দিতে হবে। সাহসী মানুষের প্রতি মাহমুদুর রহমানকে মুক্তি দিন, আমার দেশের প্রেস খুলে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে এমন পরিণতি বরণ করবেন যে পরিণতি হবে 75-এর চেয়ে নির্মম। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে তারা। মঞ্জুর মিলন, দিগন্ত টেলিভিশন, ঢাকা। শান্তিপূর্ণভাবে 13 দফা দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। বরিশাল বিভাগীয় মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। হেফাজতে ইসলাম নেতারা বলেন, যে দলই ক্ষমতায় আসতে চাক না কেন আগে 13 দফা মেনে নিতে হবে। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন মাইনুল ইসলাম শোভন। ইসলাম অবমাননাকারী ব্লগার ও আল্লাহ ও রাসূলের কটূক্তিকারীদের শাস্তির দাবিতে দেশব্যাপী মহাসমাবেশের অংশ হিসাবে বরিশাল বিভাগের এ মহাসমাবেশ। সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে হেফাজত কর্মীদের ঢল নামে নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশালের এ সমাবেশে আসতে বিভিন্ন স্থানে বাধা দিয়েছে সরকার দলীয় কর্মীরা। তারা বলেন, সব বাধা উপেক্ষা করে জনতার উপস্থিতি প্রমাণ করে তাদের 13 দফা দাবি অত্যন্ত যৌক্তিক। আপনি বলছেন লেজ গুঠায় হেফাজতে ইসলাম চট্টগ্রাম চলে গেছে। আজকে আপনাকে দাওয়াত দিতে চাই, একটু বরিশাল এসে দেখেন। আজকে যদি আপনার সময় না হয়, আগামীকাল ফরিদপুরে আসেন, পরশুদিন খুলনায় আসেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের হেফাজতে ইসলামী থাকবে। আপনাদেরকে মানতে দেওয়া হবে, মানতে হবে। নেতারা দাবি করেন, হেফাজত কর্তৃক ঘোষিত 13 দফা মোটেই সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। সরকারকে জনগণের মনের ভাষা বোঝার পরামর্শ দিয়ে 13 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আগামী 5 তারিখের অবরোধকে সফল করে প্রমাণ করে দিতে চাই, এই দেশের জনগণ
সেই সাথে আমার দেশ সম্পাদকের মুক্তি দাবি করেন তারা। হেফাজত ইসলামের বরিশাল বিভাগীয় মহাসমাবেশে নেতারা দাবি করছেন তাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা দাবি করছেন কোনো রাজনৈতিক অভিলাষ কিংবা রাজনৈতিক দলকে বাঁচানোর উদ্দেশ্যে তাদের এই আন্দোলন নয়, কেবল আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন শান্তিপূর্ণভাবে তারা 13 দফা পালন করতে সরকারকে বাধ্য করবেন। বরিশালের ফজলুল হক অ্যাভিনিউ থেকে মাইনুল ইসলাম শোভন, দিগন্ত টেলিভিশন। হেফাজতে ইসলামের 13 দফা দাবির বেশিরভাগই সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন জামাত ও হেফাজতে ইসলাম একই দাবিতে আন্দোলন করছে। খুলনার সাতক্ষীরায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইব্রাহিম খলিল। সুন্দরবনের কাছিকাটায় ভাসমান বিওপি 1 এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন হেফাজতে ইসলামের বেশিরভাগ দাবি সংবিধান পরিপন্থী। হেফাজতে ইসলামের তরফ থেকে যে 13 দফা দাবি উত্থাপন করা হয়েছে, 13 দফা দাবি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে সংবিধান পরিপন্থী যেসব দাবি আছে সেসব দাবি বিবেচনা করা হয়েছে। এদিকে খুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন জামাত ও হেফাজতে ইসলাম একই দাবিতে আন্দোলন করছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং হেফাজতে ইসলামও ঠিক একই কায়দায় জনগণের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এজন্য আরেকটি যুদ্ধ ঘোষণা করেছে। চলমান সহিংসতা নিরসনে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনার সুযোগ পার্লামেন্টে আছে। 21 তারিখে এই অধিবেশনে আমি আপনাদের মাধ্যমে তাদের আহ্বান করি সংসদে আসুন। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। রাজনৈতিক সংকট কেটে যাবে বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে এক ও অভিন্ন মন্তব্য করে তিনি বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে সব সংশয় কেটে যাবে। বৃহস্পতিবার ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত চাঁদ সুলতানা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবীণ এই আইনজ্ঞ। কাজী রফিকুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে দেশ ও মানুষের কল্যাণে আহসানিয়া মিশনের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান ব্যারিস্টার রফিকুল হক। or something in between. সুতরাং দ্বন্দ্ব যত মনে করছেন সংশয় আপনারা কাগজে আপনি তত সংশয় না, অনেকটা কনসিলিয়েশন হয়ে আসছে এবং আশা করি ইলেকশন আগে সমস্ত কিছু দূরীভূত হবে। বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ এ আদেশ দেয়। বৃহস্পতিবার শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার তানিয়া আমির। শুনানিতে তিনি বলেন জামাতে ইসলামীর সংবিধান ইসলাম ও দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। জামাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার বিলায়েত হোসেন ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের জামিন আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে 2007 সালে আততায়ী গুলিতে নিহত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দানে ব্যর্থতা সহ বেশ কিছু দুর্নীতি মামলাও রয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন তিনি। আগাম জামিন নিশ্চিত করে আগামী মে মাসে সাধারণ নির্বাচনে অংশ নিতে 4 বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে 24শে মার্চ দেশে ফেরেন পারভেজ মোশাররফ। 2007 সালে ক্ষমতায় থাকাকালে হারারে টেস্টে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 95 রান। শাহরিয়ার নাফিস আউট হয়েছেন 29 রানে, জহুরুল ইসলাম 38 রানে এবং মোহাম্মদ আশরাফুল অপরাজিত আছেন 23 রানে।
এর আগে প্রথম দিনে 4 উইকেটে 217 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে জিম্বাবুয়ে। শুরুতেই এলটন চিগম্বুরাকে 12 রানে আউট করেন পেসার রুবেল হোসেন। এরপর 55 রান করে আউট হন ম্যালকম ওয়ার্ডার। এ শেষ পর্যন্ত অধিনায়ক ব্র্যান্ডন টেলরের 171 রানের উপর ভর করে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে থামে 389 রানে। বাংলাদেশের পক্ষে রবিউল ইসলাম ও এনামুল জুনিয়র 3টি করে উইকেট পান। রুবেল হোসেন ও সোহাগ গাজী নেন 2টি করে উইকেট। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের ভেন্যু হিসেবে স্বীকৃতি দিতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসি প্রতিনিধি দল। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি ও পল ঘোষ, ব্রডকাস্ট ম্যানেজার ইয়ান স্মিথ ও অপারেশন ম্যানেজার ধীরাজ মালহোত্রা এসব পরিদর্শন করেন। স্টেডিয়ামে গ্রাউন্ড ফ্যাসিলিটি, প্র্যাকটিস গ্রাউন্ড ও আবাসন সুবিধাকে তারা গুরুত্ব দেন। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে ভেন্যুতে সকল সুযোগ সুবিধা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী শনিবার পর্দা উঠবে 8ম বাংলাদেশ গেমসের। 9 দিনের এই প্রতিযোগিতার প্রস্তুতি এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে সময় স্বল্পতার অনেক অ্যাথলেট ঠিক মতো প্রস্তুতি নিতে পারেননি। ইমাম হাসান সৌরভের রিপোর্ট। দীর্ঘ 11 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গেমস। 31টি ডিসিপ্লিনে 346টি ইভেন্টে 10,000 প্রতিযোগী অংশ নেবে এবারের বৃহৎ এই আয়োজনে। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ বলে জানালেন আয়োজকরা। আশা করি নির্দিষ্ট সময়ে আমরা সুন্দর করে একটা উপস্থাপনা করতে পারবো এবং দেশ এবং যারা এখানে আসবেন তারা সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করবে। বিশাল এই আয়োজনের অংশ হতে পেরে উৎফুল্ল অনেকে। আমরা আমাদের চূড়ান্ত যে ফলাফলে আমরা ইনশাআল্লাহ অনেকগুলোই গোল্ড পাবো। বাংলাদেশ গেমসের মতো এরকম একটা জায়গাতে প্রেজেন্টেড হয়ে তো খুবই স্যাটিসফাইড আমি। সবাই মিলে কষ্ট করছি, আশা করি উদ্বোধনী অনুষ্ঠানের দিনে আমাদের এই কষ্ট সার্থক হবে। বাংলাদেশের অলিম্পিক নামে খ্যাত বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে প্রচার খুব বেশি না হওয়ায় সাধারণ মানুষের এই গেমসের প্রতি আগ্রহ খুবই কম। এছাড়া অনেক অ্যাথলেট এবং ফেডারেশন প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি বলে জানিয়েছেন। সময় স্বল্পতায় প্রচারের আলোয় আসেনি বিডি গেমস। পাশাপাশি অ্যাথলেটদের প্রস্তুতিও প্রত্যাশা মাফিক হয়নি, এমন মত ফেডারেশন কর্মকর্তাদের। 1-1.5 মাস যাবত এটার একটা কনফার্মেশন পাওয়া গেছে। লম্বা সময়টাকে নিয়ে একটা কাজ করা, হঠাৎ করে একটা জিনিস কাজ করার মধ্যে তো ডিফারেন্স থাকে। ইমাম হাসান সৌরভ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সংবাদ শেষ করব তার আগে আকিসেমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। এসএনসি লাভালিন নিষিদ্ধ, সিদ্ধান্তে সন্তুষ্ট দুদক। আবুলের ব্যাপারে সরকারের কিছুই করার নেই বললেন মন্ত্রী। সংলাপের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মন্তব্য বিএনপি নেতাদের। হরতালে বাধা দিলে সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা। ক্ষমতার জন্য উন্মাদ হয়ে আছে বিরোধী দল, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে লাভ হবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। এবং দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে, হেফাজতের ঘোষণা। বেশিরভাগ দাবি সংবিধান বিরোধী, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ করছি সকালের সংবাদ। আল্লাহ হাফেজ।